তোমাদের সামনে আবারও একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা জিওগ্রাফি ক্লাস 9-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিবারের মতো এবারেও বলি যে এই চ্যাপ্টারটি কিন্তু শুধুমাত্র ক্লাস 9-এ আছে তা নয়, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজেও এই চ্যাপ্টারটি পাবে। এই চ্যাপ্টারটি বলতে পারো ভূগোলের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের মধ্যে প্রায় প্রথমের সারিতেই অবস্থান করে, এত গুরুত্বপূর্ণ। তাই এই চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে বুঝবে, তোমাদের বোঝার মতো করে সব থেকে সহজভাবে এই চ্যাপ্টারটি বোঝানোর চেষ্টা আমি করছি। এরপরেও যদি তোমাদের কোনো বিষয় অবোঝা থেকে যায়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা শুরু করি। আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটি সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। তাহলে এটা ক্লাস 9-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর এই যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটিকে আমরা সর্বমোট দুটি অধ্যায়ে ভাগ করেছি, দুটি ভিডিওতে ভাগ করেছি। প্রথম ভিডিওটি এবং দ্বিতীয় ভিডিওটি একসাথে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটিকে আলোচনা করবে, ঠিক আছে? তাহলে আজকে থাকলো আমাদের ফার্স্ট পার্ট। এই পার্ট দেখা হয়ে গেলে তোমরা সেকেন্ড পার্টটা একবার দেখে নিও, তাহলে সমস্ত চ্যাপ্টারটি খুব সুন্দরভাবে হয়ে যাবে আর তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। চলো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের ফার্স্ট স্লাইড। দেখো এই পরীক্ষার, এই যে দেখো পরীক্ষার কমপ্লিট স্টাডি, আমরা নোটসটাও কিন্তু এখানে দিয়ে দেব, ঠিক আছে? আমরা কিন্তু নোটসটাও দিয়ে দেব। চলে আসি আমাদের অধ্যায় পরিচিতিতে। যখন আমরা বলছি, তোমরা দেখে নাও যে পৃথিবীর ভূত্বক সর্বদা পরিবর্তনশীল। কোটি কোটি বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে পৃথিবীর উপরিভাগে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এই ভূমিরূপ সৃষ্টিকারী বা পরিবর্তনকারী প্রাকৃতিক ঘটনাগুলিকে ভূতাত্ত্বিক বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। আমরা ভূমির রূপে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের মধ্যে বেশ কতগুলো জিনিস দেখতে পাই। কি কি দেখতে পাই? যেমন এখানে পাহাড় দেখতে পাই, মালভূমি দেখতে পাই, আবার সমভূমি দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়, এখানে দেখতে পাচ্ছ মালভূমি, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সমভূমি। তাহলে এই যে পাহাড়, মালভূমি, সমভূমি, এগুলোকেই একসাথে কি বলা হয়? ভূমির রূপ অর্থাৎ ভূমিরূপ। দেখো আমাদের যদি ফেসটাকে পৃথিবী বলে মনে করো, তাহলে এখানে পাহাড় রয়েছে, এখানে মালভূমি রয়েছে একটু উঁচু নিচু, এখানে দেখো সমভূমি রয়েছে। ঠিক সেই রকমই আমাদের পৃথিবীর যে রূপ, সেই রূপের মধ্যে কোন কোন অংশগুলিকে আমি রূপের অংশ ধরছি? যেমন পাহাড়, মালভূমি, সমভূমি। তাহলে পাহাড়, মালভূমি আর সমভূমি। তাহলে এই যে তিনটে অংশ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটে মিলে কিন্তু ভূমির রূপ সৃষ্টি করে। আচ্ছা, এদেরকে কে কে পরিবর্তন করে, তাই না? এই ভূমির রূপগুলোকে তৈরি করে বা এর রূপের পরিবর্তন কে ঘটায়, সেই শক্তিগুলোর নাম তো জানতে হবে আমাদের। দেখে নিই। আমাদের এই শক্তিগুলির মধ্যে দেখো দুটো রয়েছে, একটা হচ্ছে ধীর পরিবর্তন আর একটা হচ্ছে দ্রুত পরিবর্তন। তাহলে ধীর পরিবর্তন, কিছু কিছু শক্তি রয়েছে যা ধীরে ধীরে ভূমির রূপটাকে পরিবর্তন করে। যেমন তার মধ্যে রয়েছে দেখো সমুদ্রতলের উত্থান, পর্বত গঠন। এগুলো হচ্ছে কি ধীরে ধীরে পরিবর্তন করে, দীর্ঘদিন সময় লাগে, কখনো কখনো কয়েকশো বছর, কখনো কয়েক হাজার বছর সময় লাগে এই পরিবর্তনটা আসতে, ভূমির রূপের পরিবর্তন আসতে। কিছু কিছু রয়েছে দ্রুত পরিবর্তনশীল, তাই না? র্যাপিড চেঞ্জেস, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, এগুলোর ফলে কি হয়? দ্রুত পরিবর্তন ঘটে। তাহলে এমন কিছু শক্তি যার ফলে খুব তাড়াতাড়ি ভূমির রূপের পরিবর্তন ঘটে। আবার কিছু শক্তি রয়েছে যেটা ধীরে 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 ভূমির রূপের পরিবর্তন ঘটায়। আমরা শক্তিগুলোর নাম জেনে নিলাম। তাহলে দ্রুত যে পরিবর্তন ঘটায় সেগুলো কি? ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো হতে পারে। আর ধীরে ধীরে যেগুলো ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেগুলো কি? সমুদ্রতলের উত্থান, পর্বত গঠন, এগুলো। চলো আমরা এবারে পরের স্লাইডে দেখি, আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি।
আমরা এই যে ভূতাত্ত্বিক যে প্রক্রিয়াগুলোকে মোটামুটি দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক ফোর্স, বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক ফোর্স। তাহলে আমাদের ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়াগুলো তাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় এন্ডোজেনেটিক আর একটা হচ্ছে এক্সোজেনেটিক। এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে পৃথিবীর ভেতরে অর্থাৎ মাটির ভেতরে যে শক্তি কাজ করে তাকে বলা হয় এন্ডোজেনেটিক, আর পৃথিবীর বাইরে যেগুলো রয়েছে তাকে বলা হয় এক্সোজেনেটিক, অর্থাৎ পৃথিবীর বাইরে এগুলো উপরে ভাগে। তাহলে পৃথিবীর উপরি পৃষ্ঠে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাতে যদি যে শক্তিগুলো কাজ করে পৃথিবীর পরিবর্তনের ক্ষেত্রে, পৃথিবীর ভূমির রূপের পরিবর্তন ঘটাতে, সেই সমস্ত শক্তিকে বলা হয় পৃথিবী পৃষ্ঠের শক্তি বা বহির্জাত শক্তি। আর যেগুলো মাটির ভেতরে শক্তি কাজ করে তাকে বলা হয় পৃথিবীর অভ্যন্তরভাগের শক্তি। ঠিক আছে, দেখো আমি খুব সুন্দরভাবে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়, কোনো কনফিউশন যাতে না থাকে। ঠিক আছে, তোমরাও খুব শান্তভাবে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। অভ্যন্তরীণ, তাহলে আমরা বুঝতে পারলাম এক, পৃথিবীর ভেতরে ধরো এটা একটা মানুষ, তাহলে পৃথিবীর উপরে একটা শক্তি আর পৃথিবীর ভেতরে একটা শক্তি। পৃথিবীর ভেতরের শক্তিটাকে বলা হয় অন্তর্জাত শক্তি, পৃথিবীর বাইরের শক্তিটাকে বলা হয় বহির্জাত শক্তি। এইটুকু ক্লিয়ার হলো। এবারে চলে আসি এন্ডোজেনেটিক ফোর্স বা পৃথিবীর অভ্যন্তরের শক্তি। পৃথিবীর অভ্যন্তরের শক্তিটাকে দুভাগে ভাগ করা যায়, এক্ষুনি দেখলাম আকস্মিক শক্তি আর ধীর। আকস্মিক মানে হঠাৎ করে কে ভূমিকম্প, অগ্নুৎপাত, এরা যখন পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটা কি হঠাৎ করে ঘটায়। হঠাৎ কোনো একটা জায়গা উঁচু হয়ে গেল, হঠাৎ করে কোনো একটা জায়গা নিচু হয়ে গেল, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আকস্মিক আলোড়ন। ধীর আলোড়ন অর্থাৎ ধীরে ধীরে হবে, বহু বছর ধরে হবে। তাহলে একে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজনীয় আলোড়ন। আচ্ছা, মহীভাবক আলোড়ন কি? মহীভাবক আলোড়নকে দেখো ইংলিশে বলা হয় এপিরোজেনিক, আর গিরিজনীয় আলোড়নকে বলা হয় অরোজেনিক। মহীভাবক আলোড়ন অর্থাৎ যে আলোড়নের ফলে মহাদেশ বা মহাসাগর গঠিত হয় তাকে বলা হয় এপিরোজেনিক বা মহীভাবক আন্দোলন। আরেকটা রয়েছে গিরিজনীয় আন্দোলন অর্থাৎ যার ফলে পাহাড় বা গিরি উৎপন্ন হয়। আচ্ছা, গিরিটা কি করে মনে রাখবে? কারণ গিরি থেকেই গিরিশ, ভগবান শিবকে বলা হয় গিরিশ, কারণ তিনি কোথায় থাকে? গিরি অর্থাৎ পাহাড়ে থাকে। তাহলে সেখান থেকে এসছে গিরিশ, অর্থাৎ গিরিজনীয় আন্দোলন অর্থাৎ পর্বত বা পাহাড় সৃষ্টিকারী যে আন্দোলন তাকে বলা হয় গিরিজনীয় আন্দোলন বা আলোড়ন। এবারে চলে আসি আমরা বহির্জাত শক্তি। বহির্জাত শক্তির মধ্যে কি? পৃথিবীর উপরিভাগে, অর্থাৎ এই যে আমাদের পৃথিবীর উপরিভাগের কথা বলছে, পৃথিবীর উপরিভাগে যেখানে মানুষটা দাঁড়িয়ে আছে এই উপরিভাগের কথা বলছে। এখানে কোন কোন শক্তি কাজ করে? যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভূগর্ভস্থ জল, এরা এই শক্তিগুলো এখানে কিন্তু খুব প্রবলভাবে কাজ করে। এদের কাজটা কি? ক্ষয়, পরিবহন আর সঞ্চয়। তাহলে পৃথিবী পৃষ্ঠের শক্তিগুলো কি কি? নদী, বায়ু, হিমবাহ, এই সমস্ত হচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠের শক্তি যা ভূমিরূপ পরিবর্তনে সাহায্য করে। নেক্সট, কি কি কাজ করে? ক্ষয় করে, পরিবহন করে আর সঞ্চয় করে। ক্লিয়ার হচ্ছে তো? ভালো করে বুঝতে পারছো তো তোমরা? জানাবে কিন্তু। নেক্সট, এর ফলাফলে অনেক কিছু উৎপন্ন হয়, যেমন উপত্যকা, বদ্বীপ, বালিয়াড়ি, প্লাবনভূমি, ছোট ছোট ভূমিরূপ, এগুলো তৈরি হয়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে প্রধানত দুই প্রকার। একটাকে কি বলা হয়? কি, আমি এটাকে ডিলিট করে দিই একটু। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভূতাত্ত্বিক যে প্রক্রিয়াটা সেটা দুই প্রকারের। একটা হচ্ছে অন্তর্জাত শক্তি পৃথিবীর ভেতরে, আর একটা হচ্ছে পৃথিবীর বাইরের শক্তি। পৃথিবীর অন্তর্জাত শক্তিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, আকস্মিক আর ধীর। আর বাইরের শক্তি হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো। ক্লিয়ার? তাহলে আমরা এই অংশটাও খুব ভালো করে বুঝে নিলাম। নেক্সট অংশে চলে আসি। যেমন অন্তর্জাত শক্তি আর বহির্জাত শক্তির যে মূল পার্থক্যগুলো কি কি একটু দেখে নিই আমরা। অন্তর্জাত শক্তি একটু আগে দেখলাম পৃথিবীর ভেতরের যে শক্তিগুলো। তাহলে পৃথিবীর অন্তর্জাত শক্তি বা পৃথিবীর ভেতরের শক্তিগুলোকে কি বলছে? পৃথিবীর অভ্যন্তরে ভাগে দেখতে পাওয়া যায় এদেরকে।
এদের প্রকৃতি কি? গঠনকারী বা ভূমিরূপ সৃষ্টি করে। কাজের গতি আকস্মিক হতে পারে হঠাৎ, আবার ধীর গতিতেও হতে পারে। ফলাফল কি কি গঠিত হয়? পর্বত, মালভূমি, মহাদেশের উত্থান বা পতন হয়। তাহলে এটা কি গেল? এগুলো পৃথিবীর অভ্যন্তরের শক্তি। বহির্জাত শক্তি কি কি কাজ করে? যেমন সূর্য, নদী, বায়ু, এরা হচ্ছে পৃথিবীর বাইরের শক্তি। এরা ক্ষয়ও করে আবার পরিবর্তনও করে। সাধারণত অত্যন্ত ধীর গতিতে হয় এগুলোর কাজ। কি তৈরি করে? উপত্যকা, বদ্বীপ, সমভূমি, বালিয়াড়ি, এগুলো তৈরি করে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম পৃথিবীর বাইরের শক্তি, পৃথিবীর ভেতরের শক্তি। পৃথিবীর ভেতরের শক্তি অর্থাৎ এন্ডোজেনেটিক, পৃথিবীর বাইরের শক্তি অর্থাৎ এক্সোজেনেটিক। পৃথিবীর বাইরের শক্তির মধ্যে রয়েছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই যে এগুলো, এরা কি করে? ক্ষয় করে বা বহন করে। পৃথিবীর অভ্যন্তরের শক্তিগুলোকে দুই ভাগ ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে আকস্মিক শক্তি, একটা ধীর। আকস্মিক শক্তির মধ্যে কি কি রয়েছে? যেমন ভূমিকম্প হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, পাত সঞ্চালন হতে পারে। আর ধীর আলোড়নের মধ্যে কি হয়? যেটা অনেক দিন সময় লাগে, এখানেও পাত সঞ্চালন হতে পারে। তাহলে এইভাবে কি হয়? শক্তিগুলো কাজ করে। আর বেসিক্যালি ভূ অভ্যন্তরের যে শক্তিগুলো, সেগুলো কি করে? গঠনমূলক শক্তি হিসাবে কাজ করে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কিছু সৃষ্টি করে। কি সৃষ্টি করতে পারে? পাহাড়, মালভূমি, সমভূমি, এগুলো তৈরি করতে পারে। ঠিক আছে, এবারে চলে আসি আমরা ধীর আলোড়ন কিভাবে মহাদেশ ও পর্বত গঠন করে। তাহলে একটু আগে আমরা দেখলাম মহীভাবক আলোড়ন, আরেকটাকে বলছে গিরিজনী আলোড়ন। অর্থাৎ একটার ফলে কি তৈরি হয়? মহাদেশ বা মহাসাগর গঠিত হয়, আরেকটার ফলে গিরিজনী অর্থাৎ পর্বত গঠিত হয়। ঠিক আছে, চলো দেখি। শব্দের উৎপত্তি, গ্রিক শব্দ এপিরোস অর্থাৎ মহাদেশ এবং জেনেসিস অর্থাৎ উৎপত্তি অর্থাৎ মহাদেশ গঠনকারী আন্দোলন। তাহলে আমরা যদি কোনো একটা আন্দোলনের ফলে মহাদেশ গঠিত হয়, তাহলে তাকে কি বলছে? মহীভাবক। আচ্ছা, ভূত্বকের উপর উল্লম্বভাবে কাজ করে। এখানে এটার বিষয় জানার আছে, একটু পরে বলছি উল্লম্বভাবে কি। শিলাস্তরে সংকোচন বা প্রসারণ ঘটে না, বৃহৎ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে। এরপরে চলে আসি ফলাফল। ভূখণ্ডের উত্থান, অবনমন, মালভূমি, স্তূপ পর্বত ও রিফট উপত্যকা সৃষ্টি করে। উদাহরণ হিসেবে বলা যায় দাক্ষিণাত্যের মালভূমি, আফ্রিকার মালভূমি। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে উল্লম্বভাবে। উল্লম্ব মানে কি? দেখো, দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে উল্লম্ব আর একটা হচ্ছে অনুভূমি। উল্লম্ব মানে উপরে নিচে। তাহলে যেই শক্তি কখনো উপরে কাজ করবে আবার কখনো নিচে কাজ করবে, এটাকে কি বলবে? উল্লম্ব। এই যে আমি যে দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, এটা হচ্ছে উল্লম্ব অর্থাৎ উপরের দিকে আর নিচের দিকে, তাই এটাকে কি বলছে? উল্লম্ব। অনুভূমিক কাকে বলছে? অনুভূমিক অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল রেখে, অর্থাৎ এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে ভূমির সঙ্গে সমান্তরালে যদি কাছে আসে অথবা সে দূরে সরে যায়, তখন তাকে বলা হয় অনুভূমিক, অর্থাৎ ভূমির সঙ্গে প্যারালাল করে, অনুভূমিক। আচ্ছা, যদি অনুভূমিক সরণ ঘটে, যদি অনুভূমিক কাছাকাছি আসে বা দূরে সরে যায়, তার ফলে কি তৈরি হবে? পাহাড় তৈরি হবে। তাহলে এই রকম অনুভূমিক আলোড়নকে কি বলা হবে? গিরিজনী আলোড়ন। আর যদি উল্লম্ব আলোড়ন হয়, তখন তাকে কি বলবে? মহীভাবক আলোড়ন বা এপিরোজেনিক মুভমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো তো? এবারে চলে আসি গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়নকে বলা হয় অরোজেনিক মুভমেন্ট। অরোজেনিক মানে পর্বত, অরোস মানে হচ্ছে পর্বত, আর জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি। তাহলে পর্বত গঠনকারী আন্দোলন, এটা কি হবে? অনুভূমিক হবে। এর সংকোচন ও প্রসারণের সৃষ্টি করবে। ফলাফল শিলাস্তরে ভাঁজ ও চ্যুতির মাধ্যমে ভঙ্গিল পর্বত, ব্লক পর্বত, রিফট উপত্যকা সৃষ্টি হবে। উদাহরণ হিসাবে হিমালয়, আল্পস, আন্দিজ। তাহলে এখানে আমরা দুটো জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন হচ্ছে উল্লম্ব কাজ করে, গিরিজনী আলোড়ন অনুভূমিক কাজ করে। গিরিজনী আলোড়নের ফলে গিরি অর্থাৎ পাহাড় বা পর্বত তৈরি হয়, যেমন হিমালয়। আর মহীভাবক আলোড়নের ফলে মহাদেশ বা মহাসাগর উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পারছো। দেখো, উল্লম্ব আর অনুভূমিক এটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এটা কিন্তু পরবর্তীতে খুবই প্রয়োজন হবে। এবারে চলে আসি আমাদের পরীক্ষার জন্য, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা পরীক্ষার মধ্যে বারবার আসে। কোনটা? না, মহীভাবক আন্দোলন আর হচ্ছে গিরিজনী আন্দোলন।
তাহলে এই যে মহীভাবক আন্দোলন, এটা হচ্ছে উল্লম্ব কাজ করে, একটু আগেই বললাম। গিরিজনী আন্দোলন অনুভূমিক কাজ করে, ভূখণ্ডের উত্থান ও অবনমন ঘটায়, আর শিলাস্তরে সংকোচন ও প্রসারণ ঘটায়। এটা কি শিলাস্তরে কোনো ভাঁজ পড়ে না, কিন্তু এখানে শিলাস্তরে ভাঁজ ও চ্যুতির সৃষ্টি হয়। এটা মূলত মালভূমি গঠন করে, আর এটা মূলত পর্বত গঠন করে। ঠিক আছে, তাহলে তোমরা আগে আমি মহীভাবক আর গিরিজনী আন্দোলন এটাকে ভালো করে বোঝালাম। এরপরে এর যে দুটি পার্থক্য আমি সেটাও দিয়ে দিলাম, অনুভূমিক আর ভার্টিক্যাল সেটাও আমি আলোচনা করে দিলাম। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের বুঝতে কখনোই কোনো রকম অসুবিধে না হয়। এরপর চলে আসি আমরা পাহাড়, পর্বত, মালভূমিকে নিয়ে একটু আলোচনা করি। ভালো করে বুঝবে কিন্তু, এগুলো কিন্তু বেস। ঠিক আছে, দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 1000 মিটারের বেশি উচ্চতা বিশিষ্ট এবং বহুদূর বিস্তৃত খাড়া ঢালযুক্ত শিলাময় ভূভাগকে বলা হয় পর্বত। তাহলে যদি সেটা কি হয় না, অধিক উচ্চতাযুক্ত হয়, 1000 মিটারের বেশি উঁচু হয়, তখন সেটাকে আমি কি বলছি, পর্বত বলছি। যেমন হিমালয়, আল্পস, আন্দিজ, আরাবল্লী, সাতপুরা, ফুজিয়ামা, এই সমস্তগুলোকে আমি কি বলছি, পর্বত বলছি। ঠিক আছে, আচ্ছা, উৎপত্তি অনুসারে পর্বতকে দেখো কতগুলো ভাগে ভাগ করেছে, যেমন ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। তাহলে এখানে কয়টা ভাগ দেখানো হয়েছে, 4টা ভাগ। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত আর ক্ষয়জাত পর্বত। একে একে আমরা আলোচনা করব। এবারে দেখে নিই এখানটা একটা ছবি, যেমন এখানটা তোমরা একটা ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। মনে করো এটা, তাহলে এখানে কি আছে, পাহাড়, সরি পর্বত, তার থেকে একটু ছোট হলে পরে পাহাড়, তার থেকে ছোট হলে পরে টিলা, তার থেকে ছোট হলে পরে মালভূমি, তার থেকে ছোট হলে পরে সমভূমি। তাহলে এইভাবে আমরা ভাগটা করতে পারি। আচ্ছা, এবারে আমরা দেখে নিলাম হচ্ছে এই বিভিন্ন ধরনের কি থাকবে না, পাহাড় রয়েছে। তাহলে এখানে কি বলছে, ভঙ্গিল, আগ্নেয়, স্তূপ আর ক্ষয়জাত পর্বত। দেখে নাও ভঙ্গিল পর্বতকে নিয়ে একটু আলোচনা করি, বোঝার দরকার আছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলা হয়? দেখো ভাঁজ হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকেই ভঙ্গিল পর্বত বলা হয়। তাহলে ভাঁজের ফলে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় কি, ভঙ্গিল পর্বত। দেখো তাহলে কোমল পাললিক শিলা স্তরে, অর্থাৎ কোন শিলা, পাললিক শিলা। শিলা কোন শিলাতে ভাঁজ হয়, পাললিক শিলাতে ভাঁজ হয়। শিলা 3 প্রকার, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা আর আগ্নেয় শিলা, পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা। আরেকবার, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা, এই 3 ধরনের শিলা হয়। তার মধ্যে সবথেকে নরম প্রকৃতির শিলা হচ্ছে পাললিক শিলা। একদম বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে চলে আসি, তাহলে কোমল শিলাতে ভাঁজ হয়, ভাঁজের ফলে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। একদম বোঝা গেল। এবারে আর এইরকমই একটা উদাহরণ কি, হিমালয় পর্বতমালা। আমাদের এখানে যে দার্জিলিং রয়েছে বা সিঙ্গালীলা পর্বত শ্রেণী রয়েছে, সবগুলোই কিন্তু ভঙ্গিল পর্বতেরই অংশ। এবারে দেখি উৎপত্তির কারণ। তাহলে প্লেট টেকটনিক মুভমেন্ট, তাই না? অভিসারী পাত সীমানায় কি হয়, দুটো পাত যখন কাছাকাছি চলে আসে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। যখন কাছাকাছি চলে আসলো তখন মাঝখানে কি হয়, ভাঁজ হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে দুটো পাত, একটা ইন্ডিয়ান প্লেট আর একটা ইউরেশিয়ান প্লেট যখন কাছাকাছি চলে আসে তখনও কিন্তু সেটা ভাঁজ হয়ে কি তৈরি হয়, পর্বতের তৈরি হয়। তোমাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানটা দেখতে পাবে তোমরা। মনে করো আমি একটা এখানে নিয়ে এসেছি, এটা আমি ভাবলাম যে এটা এই দুটোকে বলা হয় পাত। একটা এটা পাত, একটা হচ্ছে এটা পাত। তাহলে দুটো পাত যদি আমি কাছাকাছি নিয়ে আসি, দেখো কি হচ্ছে, কি তৈরি হচ্ছে, পাহাড়। তাহলে একটা এশিয়ান পাত, সরি একটা হচ্ছে ইন্ডিয়ান পাত আর একটা হচ্ছে ইউরেশিয়ান পাত। তাহলে এই দুটো হওয়ার ফলে কি হচ্ছে, কাছাকাছি আসলে পরে কি হয়, পাহাড় তৈরি হয়। আর এটা ভাঁজ হয়ে তৈরি হচ্ছে, তাই একে কি বলা হয়, ভঙ্গিল পর্বত। ঠিক আছে, তোমরাও একটু বই ভাঁজ করে দেখে নেবে। তাহলে এইভাবে সৃষ্টি হচ্ছে ভঙ্গিল পর্বত। এবারে চলে আসি আমরা ফলাফলে। এই সীমানায় প্রবল চাপে মাঝের পলির শিলায় ভাঁজ পড়ে, ভূমিকম্প হয় এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়।
উদাহরণ হিসাবে বলেছে হিমালয়ের উৎপত্তি, অর্থাৎ হিমালয় পর্বত এইভাবে ভাঁজ হয়ে তৈরি হয়। ঠিক আছে, নেক্সট, আর এটা এখনো পর্যন্ত ভাঁজ হয়েই যাচ্ছে, দুটো পাত কাছাকাছি আসছে, আর তার আসার হার কত, 5.4 সেন্টিমিটার। দেখো বিভিন্ন বইয়ে এই পরিসংখ্যানটা বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু মোর অললেস এটা লিখলেও তুমি ভুল করবে না, 5.4 সেন্টিমিটার পার ইয়ার। তাহলে প্রত্যেকটা বছর ধীরে ধীরে করে দুটো পাত কাছাকাছি সরে আসছে। নেক্সটে চলে আসি, আমরা এই যে ভঙ্গির পর্বতে কিছু বৈশিষ্ট্য একবার দেখে নিই। তাহলে ভঙ্গির পর্বতটা কি হবে, নবীন, একদমই নতুন, বিশাল আকার, এরা অত্যন্ত উঁচু হয়, বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, তাই না? এই যে পাহাড়টা বহু উঁচু অবধি থাকে। গভীর উপত্যকা, এই পর্বতের মাঝে অত্যন্ত গভীর উপত্যকা দেখতে পাবো। উপত্যকা কাকে বলা হয়, পাহাড়ের যে নিচু অংশটা তাকে উপত্যকা বলা হয়। তুষার শৃঙ্গ, উচ্চতা বেশি হওয়ার কারণে এই শৃঙ্গগুলি তুষার আবৃত থাকে। তাহলে শৃঙ্গ কি, পাহাড়ের চূড়াটাকে বলছে কি শৃঙ্গ। নেক্সট বলছে ভূমিকম্প প্রবণ, পাঁচ সীমানায় অবস্থিত হওয়ায় এই অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। তাহলে যেখানে এইরকম ভূমিকম্প হয়, যেখানে দুটো পাত কাছাকাছি চলে আসছে, সেখানে কিন্তু ভূমিকম্প হওয়াই স্বাভাবিক। শিলার প্রকৃতি, শিলা হচ্ছে মূলত পাললিক শিলা দিয়ে গঠিত। আর তোমাদের বলে রাখি, এই যে ভঙ্গির পর্বতের মধ্যে সামুদ্রিক জীবাশ্ম বা ফসিলস পাওয়া যায়। আচ্ছা, ফসিলস কাকে বলা হয়, ফসিলস অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর দেহ মরে পচে যদি পাললিক শিলাস্তরে চাপা পড়ে যায়। ঠিক আছে, তোমাদের একটা এক্সাম্পল হিসাবে যদি আমি দেখাই, তাহলে মনে করো যে এটা একটা পাললিক শিলা, এই পাললিক শিলার উপরে এটা মাছ বা গাছের পাতা ডালপালা এটা এখানটায় পড়ে গেল, পরবর্তীতে পলির আরেকটা স্তর এসে এখানটায় জমা হয়ে গেল, তাহলে এটাকে আমি কি বলবো, পাললিক শিলা স্তর। এই স্তরের মাঝখানে কি থাকবে, উদ্ভিদ বা প্রাণীর দেহ থাকবে, এই যে দেহ, তাহলে এটাকে কি বলবে, জীবাশ্ম বলবে। তাহলে উদ্ভিদ বা প্রাণীর যে দেহ যদি পাললিক শিলা স্তরে চাপা পড়ে যায়, তখন তাকে কি বলা হয়, জীবাশ্ম বলা হয়। আর এই জীবাশ্ম আমরা কোথায় দেখতে পাবো না, ভঙ্গিল পর্বতে দেখতে পাবো। আমাদের ভঙ্গিল পর্বতগুলির মধ্যে একটা ভঙ্গিল পর্বতের নাম কি, হিমালয় পর্বত, যার একটা অংশ হচ্ছে দার্জিলিং। তার মানে দার্জিলিংয়ে যদি আমরা বড় বড় শিলাকে দেখি, পাললিক শিলাস্তর দেখি, তার মাঝখানে কিন্তু অনেক সময় আমরা জীবাশ্ম দেখতে পাবো। জীবাশ্ম কাকে বলে, উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ যখন পাললিক শিলাস্তরে চাপা পড়ে যায়, তখন তাকে বলা হয় জীবাশ্ম। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে বর্ণনা করে দিচ্ছি ছবি সহকারে, এমন কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয় যেটা তুমি বুঝতে পারবে না। চলে আসি নেক্সট পর্বতে। তাহলে আমাদের চারটা পর্বত ছিল, ভঙ্গিল পর্বত কিন্তু হয়ে গেল। নেক্সট পর্বত হচ্ছে আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন। তাহলে পৃথিবীর অভ্যন্তরে আছে ম্যাগমা, এখানে আছে কি ম্যাগমা, এটাই যখন বাইরে বেরিয়ে আসে তার নাম কি হয়ে যায়, লাভা। তাহলে ভিতরে হচ্ছে ম্যাগমা, ভিতরে ওইটাকে নাম কি বলে, ম্যাগমা, বাইরে বেরিয়ে আসলে তাকে বলছে লাভা। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, তাহলে ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে। তাহলে ম্যাগমা লাভা, এটাকে বলা হয় জ্বালামুখ, যেদিক দিয়ে আগুনটা বেরিয়ে আসে, লাভাটা বেরিয়ে আসে, তাকে বলা হয় জ্বালামুখ। আর নেক্সট ছোট ছোট যে জ্বালামুখ তাকে বলা হয় গৌণ জ্বালামুখ। হলো, তাহলে পরে আমরা দেখলাম যে আগ্নেয়গিরির একটাকে বলা হচ্ছে জ্বালামুখ, গৌণ জ্বালামুখ, ঠিক আছে, তারপরে ম্যাগমা, লাভা, এগুলো বিষয় আমরা বুঝলাম। এবারে চলে আসি ম্যাগমা গহ্বর, অর্থাৎ ভূগর্ভে যেখানে গলিত শিলা সঞ্চিত ছিল, অর্থাৎ এই জায়গাটি, এই জায়গাটার মধ্যে ম্যাগমা আছে, তাহলে একে কি বলবে, ম্যাগমা গহ্বর। এরপরে চলে আসি আমরা নির্গমন নল, অর্থাৎ যে পথ বা নল দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠের দিকে উপরের দিকে উঠে আসে, এই যে এটা যেদিক দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় নির্গম নল। জ্বালামুখ, জ্বালামুখ কোনটা, যেদিক দিয়ে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে, এই যে এই অংশটাকে, মুখটাকে বলছে জ্বালামুখ। গৌণ জ্বালামুখ অর্থাৎ ছোট ছোট যে জ্বালামুখগুলো যেখান থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় গৌণ জ্বালামুখ। তাহলে জ্বালামুখ কত প্রকার সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে নেক্সট চলে আসবো আমরা এই আগ্নেয়গিরিরই বিভিন্ন রকম বৈশিষ্ট্যকে নিয়ে। আকৃতি, এটা মূলত শঙ্কু আকৃতির হয়, তাহলে এইরকম ধরনের শঙ্কু আকৃতির হয়, কোন শেপ হয়। শিলা, এটি প্রধানত আগ্নেয় শিলা দ্বারা গঠিত, আগ্নেয় শিলা। ঠিক আছে, নেক্সট মুখ, এই পর্বতের চূড়ায় জ্বালামুখ থাকে, তাহলে এখানে কি থাকবে, জ্বালামুখ থাকবে। প্রবণতা, এটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চলে দেখতে পাওয়া যায়।
বিশেষ ভূমিরূপ অনেক সময় আগ্নেয় পর্বতে জ্বালামুখ বড় হয়ে ক্যালডেরা সৃষ্টি হতে পারে। ক্যালডেরা মানে কি? এই যে আমাদের পাহাড়, তার উপরে কি হয়ে যেতে পারে? জল জমা হয়ে যেতে পারে। তাহলে এখানে যদি জল জমা হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? ক্যালডেরা। আসলে এটা ক্যালডেরা হ্রদ বলা হয়, ক্যালডেরা হ্রদ, যেখানে জল জমা হয়ে আছে। তাহলে যদি আগ্নেয়গিরির মধ্যে জল জমে যায় তখন তাকে বলা হয় ক্যালডেরা। আচ্ছা, এছাড়াও বিভিন্ন রকম উদাহরণ আছে। জাপানের ফুজিয়ামা আছে, মাউন্ট ভিসুভিয়াস আছে, মাউন্ট পিলে আছে, ক্রাকাতোয়া আছে ইন্দোনেশিয়াতে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ। এখানে তোমরা ছবির সাহায্যে তোমরা দেখতে পারবে যে ক্যালডেরাটা কিরকম। এই যে পাহাড়, ঠিক আছে, এই যে দেখো এরকম গর্ত হয়ে আছে না পাহাড়ের মাঝখানে, এটাকে বলা হয় জ্বালামুখ। আর এই জ্বালামুখের মধ্যে যদি জল জমা হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছ এখানটায় হ্রদ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ক্যালডেরা। দেখো ছবির সাহায্যে পড়াশোনার একটা গুরুত্বই আলাদা, এটা কিন্তু তোমাদের মনে রাখতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট চলে আসছি স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। তাহলে ভূ আলোড়নের ফলে প্রচন্ড চাপে শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মাঝের ভূখণ্ড উপরে উঠে গেলে বা পাশের ভূখণ্ড নিচে বসে গেলে তাকে বলা হয় স্তূপ পর্বত। তোমরা এই ছবির সাহায্যে খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আগে ভূমিরূপটা সমান ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো? ভূমিকম্পের ফলে নিচে বসে গেল, এটাও নিচে বসে গেল, আর এই জায়গাগুলো একটু উপরের দিকে উঠে থাকলো। এই যে উঁচু অংশগুলো, এটাকে বলা হয় হোর্স্ট বা স্তূপ পর্বত। ঠিক আছে, একেবারে ক্লিয়ার। তাহলে সমান একটা ভূমিরূপ ছিল, কিছু কিছু দুটো জায়গা নিচের দিকে বসে গেল আর বাকিগুলো উঁচু হয়ে থাকলো। যেগুলো উঁচু হয়ে থাকলো তাকে বলা হয় হোর্স্ট বা স্তূপ পর্বত, আর যেগুলো নিচের দিকে নেমে গেল তাকে বলা হয় গ্র্যাবেন বা গ্রস্থ উপত্যকা। দেখো এটা এত সোজা একটা চ্যাপ্টার না, কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে হোর্স্ট কি? তাহলে উঁচু স্তূপটাকে বলা হচ্ছে হোর্স্ট, এইটাকে বলা হচ্ছে স্তূপ পর্বত হোর্স্ট, আর নিচের যে অবনমিত অংশ এটাকে বলা হয় গ্র্যাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ছবিগুলো সহকারে পড়বে কিন্তু তোমরা। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি। এই যে আমাদের টোটাল যে চ্যাপ্টারটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, আমরা কি কি পড়লাম? আগ্নেয় ভঙ্গির পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, এই সমস্তগুলোকে আমরা এখানটায় একটা চ্যাপ্টারে একটা পেজের মধ্যে নিয়ে এসেছি। এটাকে মাইন্ড ম্যাপ বলা হয়। অর্থাৎ তোমরা যখন পড়ছো সমস্ত চ্যাপ্টারটার মধ্যে কি কি পড়লে তোমরা যদি ভুলে গিয়ে থাকো, তোমরা এই মাইন্ড ম্যাপকে ব্যবহার করে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তাহলে এখানে দেখে নাও আর কি কি পড়লাম। এই অন্তর্জাত শক্তি আর বহির্জাত শক্তি। এই অন্তর্জাত শক্তিকে ধীর আলোড়ন, আর বাইরে হচ্ছে একটা ধীর আলোড়ন আর একটা হচ্ছে আকস্মিক আলোড়ন। ধীর আলোড়নের মধ্যে মহিভাবক আর গিরিজনী আলোড়ন। ঠিক আছে, এইভাবে করে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে এই যে মাইন্ড ম্যাপটা দেখলে পরে তোমাদের খুব সহজে কি কি আমরা পড়ালাম সেগুলো মনে পড়ে যাবে, যেটা তোমাদের পড়তে আর মনে রাখতে খুব সাহায্য করবে। আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারে আমরা দিয়ে দিয়েছি। তাহলে এতক্ষণ যা পড়ালাম সেই সমস্ত অংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বিশেষ করে আসে, যেগুলোর প্রতি বিশেষ নজর দেবে। আচ্ছা, তার মানে কিন্তু এটা নয় যে শুধু এই প্রশ্নগুলো পড়ে যাবে, এছাড়াও অন্যান্য সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কিন্তু এগুলোর উপরে গুরুত্ব বেশি দিতে বলছি। যেমন এমসিকিউ কিছু প্রশ্ন দেওয়া আছে, উত্তরও এখানটায় কিন্তু আমি করে দিয়েছি। যেমন পৃথিবীর প্রধান ভূমিরূপ কয়টি? ভূমিকম্প কোন ধরনের প্রক্রিয়ার উদাহরণ? কোন আলোড়নে শিলাস্তরে ভাঁজ হয়? জাপানের ফুজিয়ামা কি ধরনের পর্বত? দুটি স্তূপ পর্বতের মাঝের অংশ অবনমিত অংশকে কি বলা হয়? স্তূপ পর্বতকে জার্মান ভাষায় কি বলা হয়? ভারতীয় প্লেট বছরে কত সেন্টিমিটার করে এগোচ্ছে? এই সমস্ত কিছু 2 নম্বরের বা টিকাও কিছু দিয়ে দিয়েছি এখানটায়। ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাকে বলা হয়? আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। হোর্স্ট কি, গ্র্যাবেন কি, জ্বালামুখ কি, এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি কিছু বড় প্রশ্ন, যেমন 5 নম্বরে যদি প্রশ্নের কথা তোমরা বলো তাহলে কিন্তু 5 নম্বরেরও কিছু প্রশ্ন এখানটায় দিয়ে দিয়েছি। যেমন অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য, মহিভাবক গিরিজনী আন্দোলনের মধ্যে তুলনামূলক আলোচনা, ভঙ্গির পর্বতের উৎপত্তির কারণ, চিত্রসহ আগ্নেয় পর্বতের বিভিন্ন অংশের ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি যাতে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্নের উত্তরের কোনগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু রেডি করতে পারবে। তাহলে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরই সেকেন্ড পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসব।
তোমরা এই ভিডিওটা থেকে নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছো। আমার যেমন দায়িত্ব তোমাদেরকে বোঝানো, তোমাদেরও একটা দায়িত্ব রয়েছে। তোমরা এটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো করবেই, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমরা। কোনো রকম প্রশ্ন থাকলে, সাজেশন থাকলে, নিড থাকলে, প্রয়োজন থাকলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে চলো আমরা আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে আর কমেন্ট করতে ভুলবে না। তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। ততক্ষণের জন্য টাটা।